মানুষের জীবনটা অদ্ভুত। এক মুহূর্তে সে হাসছে, কফি খাচ্ছে, আর অন্য মুহূর্তে সে মহাবিশ্বের এক বিশাল শূন্যতায় হারিয়ে যাচ্ছে। কেউ টেরও পাচ্ছে না ওর পাশের মানুষটি কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। যাকে সবাই চেনে তার মৃত্যু নিয়ে কাঁদছে, আবার যাকে সে চেনে না সে মানুষটির জন্য সে কোনো দুঃখই অনুভব করছে না। এ এক আজব দুনিয়া। 25শে ফেব্রুয়ারি 2022। দিনটা ছিল বেশ ঝলমলে। সমুদ্রের নীল জল রোদে চিকচিক করছে। কাশিম আলী জুনিয়র তার ড্রাইভিং হেলমেটটা ঠিক করতে করতে একবার আকাশের দিকে তাকালো। তার পাশে ফয়জল কুরবান, ঋষি নাগাসার আর ইউসুফ হেনরি, সবাই অভিজ্ঞ মানুষ। সাগরের নিচে পাইপলাইনের ভেতরে কাজ করা তাদের কাছে ডাল ভাতের মতো। ক্রিস্টোফার বুডরাম সবার শেষে হাসি মুখে বলল, জলদি শেষ করো ভাইরা, আজ রাতে ভালো মন্দ রান্নার কথা আছে। তারা জানতো না সমুদ্র দেবতা সেদিন তাদের ওপর বড়ই রুষ্ট ছিলেন। ভাগ্য কখন যে কাকে কিভাবে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে কেউ জানে না। সেই 5 জন খুব সাধারণ কাজ করেছিলেন। 2 সপ্তাহ আগে ইনফ্ল্যাটেবল প্লাগ ঢোকানো হয়েছিল পাইপে, যাতে তেল লিক না হয়। সেদিন তারা সেই প্লাগ খুলতে গেলেন। পাইপের ব্যাস 30 ইঞ্চি, খুব একটা বড় কিছু না, আবার খুব ছোটও না। এটা ময়লা পরিষ্কারের কাজই করছেন সবাই মিলে অনেক দিন। এই বছরগুলোতে 5 জন হয়ে গেছেন ভাইয়ের মতো। সেদিনও একই কাণ্ডই ঘটেছে, চেনা পরিচিত সব ঘটনা। পাইপের মাথা খুলে একজন পাইপ পরিষ্কার করতে শুরু করলেন। পাইপলাইনের ভেতরে কাজ করার সময় ডুবুরিরা একটি অস্থায়ী প্লাগ বা ছিপি সরানোর চেষ্টা করছিলেন। পাইপের এক পাশে ছিল বাতাসহীন পরিবেশ, আর অন্য পাশে ছিল সমুদ্রের বিশাল জলরাশির প্রচণ্ড চাপ। প্লাগটি খোলার সাথে সাথে এই 2 পাশের চাপের বিশাল পার্থক্য। প্রেশার গ্রেডিয়েন্ট একটি দানবীয় সাকশন বা চোষক শক্তি তৈরি করে। পাইপে তেল খালি করা হয়েছিল 1 মাস আগে। সেখানে বাতাসের পকেট তৈরি হয়ে গিয়েছিল। প্লাগ লুজ করার সঙ্গে সঙ্গে উচ্চ চাপের বাতাস নিচের লো প্রেশারের দিকে ছুটল। সমুদ্রের পানি ঢুকলো টর্নেডোর মতো। সমুদ্রের ভেতর ডুবে থাকা এই পাইপ দিয়ে গ্যালন গ্যালন পানি প্রবেশ করতে শুরু করলো সেকেন্ডেরও কম সময়ে। 5 জন তাদের সব ডাইভিং কিট সহ দুমড়ে মুচড়ে ঢুকে গেল পাইপের ভেতর। একটা অদম্য ঘূর্ণিতে যেন পাইপ নিজে মুখ খুলে 5 জনকে গিলে নিল। পাইপলাইনের 30 ইঞ্চি ব্যাসের সেই অন্ধকার সুড়ঙ্গে যখন তারা ঢুকলো তখন একটা শব্দ হলো, হুশ। বিজ্ঞানের ভাষায় কে বলে ডেল্টা পি, সাধারণ মানুষের ভাষায় কে বলে যমদূতের ডাক। এক বিশাল ভ্যাকিউম বা শূন্যতা মুহূর্তের মধ্যে 5 জন জ্যান্ত মানুষকে টেনে নিয়ে গেল পাইপলাইনের গহীন অন্ধকারে। পাইপটা ছিল তেল পরিবহনের। এটার ভেতর বাতাস থাকার কথাই ছিল না, কিন্তু সেদিন সৌভাগ্যক্রমে বাতাস ছিল। সেই বাতাসের অবস্থান ছিল পাইপগুলোর বাঁকে বাঁকে। সেই পাইপ বেয়ে সবাই অনেকটা ভেতরে ঢুকে পড়ল বিশাল পানির চাপে। পাইপলাইনের ভেতরে ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে শুধু ঠান্ডা নোনা জল আর তেলের গন্ধ। ক্রিস্টোফার অন্ধকারের মধ্যে হাতড়াতে হাতড়াতে শুনতে পেলেন কার যেন ফিসফিসানি। কাশিম আছিস? ওপাশ থেকে কাঁপা কাঁপা গলায় উত্তর এলো, আছি। ইউসুফও আছে। আমরা কি মরে যাচ্ছি রে? সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই হোক, সেদিন ওদের সাথে একটা গোপ্রো ক্যামেরা ছিল। কাজ শেষে ইঞ্জিনিয়ারকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিল ওরা। সেটাও চলে গেছে ওদের সাথে। সেই পাইপের ভেতর গোপ্রো ক্যামেরা সেই সব মুহূর্তও রেকর্ড করতে শুরু করে। চিৎকার, হাত পা ছোড়াছুড়ি, তারপর অন্ধকার। পাইপের ভেতরে তারা ঢুকে গেছে প্রায় 90 সেকেন্ড ধরে। ক্রুডওয়েল, পানি আর বাতাসের মিশেলে আটকে গেল ওরা, কিন্তু ভাগ্যের একটি ছোট্ট উপহার হিসেবে ওদের আটকানোর জায়গাটা ছিল পাইপের নিচে একটা বাঁক। সেখানে কিছু বাতাসের পকেট ছিল, শ্বাস নেওয়া যাচ্ছিল, কিন্তু খুব অল্প। অন্ধকারে তারা একের অপরকে ডাকলো, কাজিম, ফাইজাল, ঋষি। কণ্ঠে ভয়, কিন্তু আশায় সবাই বুক বেঁধে আছে। কোনো না কোনোভাবে অন্য পাশে যাওয়া যাবে। গোপ্রোতে রেকর্ড হয়ে গেল তাদের শেষ কথাগুলো, প্রার্থনা, সান্ত্বনার বাণী। আমরা সবাই একসঙ্গে আছি, আল্লাহ আমাদের বাঁচাবেন। তারা জানতেন না যে এই কথাগুলোই হবে তাদের শেষ কথা। ক্রিস্টোফার বুডরাম ছিলেন সবচেয়ে পিছনে। তার চোখ জ্বলছিল তেলে, হাত পা ভাঙা।
শরীরে অসহ্য যন্ত্রণা, কিন্তু সে হাল ছাড়ল না। বলল, আমরা বেরোবো, আমাদের বের হতেই হবে। সবাই মিলে চেষ্টা করলো একটা চেন তৈরি করার জন্য। নিচের জনের কাঁধে পা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্ল্যান। ধীরে ধীরে এগোতে হবে, কিন্তু পাইপটা ছিল পিচ্ছিল তেলে ভর্তি, ঘন অন্ধকার। প্রতি ইঞ্চি এগোনো যেন একটা যুদ্ধ। কয়েক ঘন্টা চেষ্টার পরও তারা খুব কম দূরত্ব অতিক্রম করতে পারল। এদিকে পাইপের ভেতর পানির লেভেল বাড়তে শুরু করলো, অক্সিজেন কমতে শুরু করলো। পিছনের দুজন ঋষি আর ইউসুফ সবচেয়ে বেশি অসুস্থ বোধ করছিল। একজনের হাত ভেঙে গিয়েছিল আগেই, ব্যথায় কাঁদছিল, তবুও আশা ছাড়েনি। গোপ্রতে তাদের গোঙানি রেকর্ড হচ্ছিল। কাজিম আর ফাইজাল সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল। তারা বলল, শ্বাস আটকে রাখো, আর একটা বাতাসের পকেট খুঁজে পাবো। কিন্তু পানি বাড়তে লাগলো। মাত্র 6 ইঞ্চি জায়গা ছিল শ্বাস নেওয়ার। ধীরে ধীরে সামনে এগোনোর চেষ্টা করলো ওরা। তারা একে অপরকে জড়িয়ে ধরল, প্রার্থনা করতে শুরু করলো। গোপ্রতে শোনা গেল তাদের শেষ কথা, ভাইয়ের মতো ভালোবাসা, আমরা সবাই একসঙ্গে যাব। তারপর নীরবতা। অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, পানি ঢুকে যাচ্ছে বুকের ভেতর, নোনতা পানি, যে পানিতে অক্সিজেন নেই। 4 জন, কাজিম, ইউসুফ, ফাইজাল আর ঋষি, আস্তে আস্তে চলে গেল মৃত্যুর ওপারে। তাদের শরীর পাইপের ভেতরে অচল হয়ে পড়ল। ওদিকে ক্রিস্টোফার একা এগোনো শুরু করলো। ভাবলো, যদি আমি বেরোতে পারি তাহলে ওদের বাঁচাতে পারবো। সে পিছনে হামাগুড়ি দিয়ে এগোনো শুরু করলো, পাইপের দেয়ালে হাত রেখে। তেলে ভেসে অন্ধকারে প্রচণ্ড পরিশ্রম হচ্ছিল, তবু হাল ছাড়েনি সে। প্রতি মুহূর্তে যন্ত্রণা, চোখ জ্বলছে, ফুসফুসে আগুন। চলতে চলতে একটা অক্সিজেন সিলিন্ডার পেয়ে গেল সে। ওদের সাথেই ভেতরে ঢুকেছে ওটা। অক্সিজেন নিয়ে বুক ভরা জীবন গিলে নিল। এরপর আবারও এগোনো শুরু করলো। এরপর সামনে এগিয়ে একটা লোহার টুকরা পেল ও পাইপে পিটিয়ে সিগন্যাল দিতে শুরু করলো, কিন্তু কেউ শুনল না। 3 ঘন্টা লাগলো, 3 ঘন্টা অন্ধকারের সাথে যুদ্ধ। শেষে সে হ্যাবিটাট চেম্বারের মুখে পৌঁছালো। সেখানে অপেক্ষা করছিল ফাইজালার ছেলে মাইকেল কুরবান। মাইকেল তাকে টেনে বের করলো চেইন দিয়ে। ক্রিস্টোফারের শরীর তেলে মাখা, চোখ লাল, কণ্ঠ ভাঙা। সে চিৎকার করে বলল, ওরা ভেতরে আছে, যাও, বাঁচাও ওদের। ক্রিস্টোফার ওদের বলেছিল, আমি যাচ্ছি, পথ খুঁজে দেখি, তোরা এখানে থাক, নড়বি না। সেই 4 জন ক্রিস্টোফারকে বিশ্বাস করে অপেক্ষার সিদ্ধান্তই নিয়েছিল। ভেবেছিল কোম্পানির লোকেরা ওদের অবশ্যই উদ্ধার করবে। কিন্তু ডাঙার মানুষগুলো বড়ই অদ্ভুত। তারা ফাইল দেখে নানা রকম হিসাব কষতে শুরু করলো, নিয়মকানুন দেখতে শুরু করলো, বিভিন্ন ঝুঁকি মেপে বলল, এখন সিদ্ধান্ত নিতে হবে সেখানে আর কেউ যাবে কি না। তারা নিয়ম দেখানো শুরু করলো। ঝুঁকি মাপঝোপ করে পারিয়া ফুয়েলের বড় কর্তারা এসি রুমে বসে মিটিং করে জানালো, এখন ভেতরে লোক পাঠানো কি ঠিক হবে? যদি আরও দুর্ঘটনা ঘটে। রাত বাড়ল, দিন এলো, উদ্ধারকারী দল উদ্ধার করা ছাড়া বাকি সব করলো। একজনও গেল না সময় মতো। পাইপলাইনের ভেতরে তখন 4 জন মানুষ একে অপরের হাত ধরে বসে আছে। অক্সিজেন শেষ হয়ে আসছে, অন্ধকার গাঢ় হচ্ছে। সম্ভবত তারা তখন একে অপরকে তাদের ছোটবেলার গল্প বলছিলেন। হয়তো ইউসুফ বলছিল তার ছোট মেয়ের কথা, যে তাকে ছাড়া ঘুমাতে পারে না। অবশেষে উদ্ধারকারী দল নামানো হলো। ওরা পাইপের বাইরে থেকে শব্দ তৈরি করে ভিকটিমরা কোথায় আছে সেটা বের করার চেষ্টা যতক্ষণে শুরু করেছে, ততক্ষণে ভেতরে থাকা 4 জনের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে আসছে। পাইপের শব্দের বিপরীতে কয়েকটা শব্দ হয়েছিল, কিন্তু উদ্ধারকারী দলের মনে হলো শব্দগুলো সামুদ্রিক মাছের তৈরি করা, অথবা অন্য দিক থেকে আসা উদ্ধারকারীদের তৈরি শব্দ। আদতে ভেতরে কেউ বেঁচে নেই। 4 দিন পর যখন পাইপলাইন থেকে তাদের বের করা হলো, তখন আর কেউ বেঁচে নেই। এই ঘটনার ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছিল, ঘটনার 2 দিন পর পর্যন্ত একজন বেঁচে ছিলেন। তৎক্ষণাৎ উদ্ধারকারী দল পাঠালে সবাইকে বাঁচানো যেত, কিন্তু কোম্পানির লোকেদের অদ্ভুত সব যুক্তির কাছে হেরে গিয়েছিল 4টি তরতাজা প্রাণ। আকাশের চাঁদটা সেদিনও হয়তো পূর্ণ ছিল। সমুদ্রের ঢেউগুলো আগের মতোই পাড়ে এসে আছড়ে পড়েছিল।
শুধু 4 জন মানুষের নীল জামাগুলো আর কোনোদিন শুকোতে দেওয়া হলো না। তদন্ত কমিশন এই পারিয়া কোম্পানিকে প্রাতিষ্ঠানিক নরহত্যার জন্য দায়ী করার সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পারিয়া কর্তৃপক্ষের অবহেলা এবং উদ্ধার কাজে বাধা দেওয়ার কারণেই 4 জন ডুবুরির মৃত্যু নিশ্চিত হয়েছে। কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ প্রশস্ত হয়েছে এই রিপোর্টের মাধ্যমে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে এলএমসিএসের নিরাপত্তা ব্যবস্থায় মারাত্মক ঘাটতি ছিল। কমিশন তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা এবং ভবিষ্যতে কাজ পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে।